আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুরে 1টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ফিরদৌসী। আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। অন্তর্বর্তী সরকারের বিচার ও সংস্কার নিয়ে সন্তুষ্ট নয় এনসিপি। দুপুরে বাংলা মোটর অস্থায়ী কার্যালয়ে ব্রিফিংয়ে কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে সংকট সমাধানের দিকে যাওয়া উচিত। এ সময় তিনি আশা প্রকাশ করেন দেশকে নির্বাচনের দিকে এগিয়ে নেবেন ডক্টর ইউনূস। সরকারে থাকা দুই উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব এবং সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। আর ডিসেম্বর থেকে জুন যেই টাইম ফ্রেম দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, আমরা তো সেটা সমর্থন করেছি। আমরা বলছি যে তার আগেই যে জুলাই ঘোষণাপত্র, বিচার, সংস্কার এগুলার নিশ্চিত করে আমরা জাতীয় নির্বাচনের দিকে যেতে পারি। দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে আজ বিএনপি ও জামাতে ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার দল দুটি থেকে আলাদাভাবে তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস উইং জানায় সন্ধ্যা 7টায় জামাত এবং 8টায় বিএনপির সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দল দুটির সঙ্গে বৈঠকের আগে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য উপদেষ্টা পরিষদ এক দফা নিজেরা বৈঠক করবে। নির্বাচন আদায়ে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করতে চায় না জামায়াতে ইসলামী। তবে 9 মাসেও সংস্কার এবং গুম খুনের বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হওয়ায় কিছুটা হতাশা ব্যক্ত করেন দলটির আমির। প্রত্যাশা করেন রাজনৈতিক দল ও অংশীজনের মধ্যে অর্থবহ সংলাপে কেটে যাবে সব। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন। উদ্বোধনী বক্তব্যে সমসাময়িক ইস্যুতে কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন ইস্যুতে কিছু রাজনৈতিক দলের সাথে সরকারের বোঝাপড়ার ঘাটতি এবং তাতে জামাতের অবস্থান তুলে ধরেন দলটির আমির। কথা বলেন সংস্কার ও গুম খুনের বিচার প্রক্রিয়া নিয়েও। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি। তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে। তিনি তো আমাদের প্রতিপক্ষ না, তিনি এখন সরকারের অভিভাবক। এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি। আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা। কথা বলেন মিয়ানমারের সাথে মানবিক করিডোর ও চট্টগ্রামের বন্দর ব্যবস্থাপনা নিয়েও। রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে সৃষ্ট জটিলতা সমাধানের প্রত্যাশা করেন জামাতের এই শীর্ষ নেতা। তবে কিছু সিদ্ধান্ত নির্বাচিত সরকারের জন্য রাখা উচিত বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। কিন্তু পার্লামেন্ট তো নেই। সেই পার্লামেন্টটা হতে পারত জনগণের প্রতিনিধিত্বকারী দেশপ্রেমিক সংগঠনগুলো। সরকার তাদের সাথে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, অথবা বিষয়টি যেহেতু অনেক বড়, এটাকে পরবর্তী নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়া যেতে পারে, সেটাই উত্তম হবে। সেনাবাহিনী নিয়ে যে কোনো বিতর্কিত মন্তব্য দেশের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করবে উল্লেখ করেন জামাতের আমির। সংকটকালে দলটির দৃষ্টি সজাগ আছে উল্লেখ করে বলেন, এ সময় দলটি চুপ করে বসে থাকতে পারে না। সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকেও বিরত থাকা উচিত বলে আমরা মনে করি। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। ক্ষমতার দ্বন্দ্বে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র হচ্ছে মতবিরোধ। হাসিনা বিরোধী আন্দোলনে একই ছাতার নিচে দাঁড়ানো দলগুলোর মধ্যে চলছে টানাপোড়েন। এজন্য দায়িত্বজ্ঞানহীন আচরণ ও অশ্রদ্ধাকেই বড় কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলছেন, নিজেদের অবস্থান না পাল্টালে ভবিষ্যতে বড় খেসারত দিতে হবে বাংলাদেশকে, যা কোনো অবস্থাতেই কাম্য নয়। সাদবিন শফিকের প্রতিবেদন। স্বৈরাচার ঠেকাতে মত পথের ভিন্নতা ভুলে 5 আগস্ট এক মোহনায় ভিড়েছিল যে জনপদ, সেখানেই এখন উল্টো সুর। রাজনৈতিক দলগুলোর ক্ষমতা স্বার্থের দ্বন্দ্ব এখন অনেকটাই প্রকাশ্যে। ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্মগুলোরও যেন ছন্নছাড়া অবস্থা, যার প্রভাব স্পষ্ট রাজনীতির মাঠে। সংস্কার ও নির্বাচন প্রশ্নে দূরত্ব বেড়েছে অন্তর্বর্তী সরকারের সাথেও, যা নতুন বাংলাদেশের আকাশে ফেলেছে কালো মেঘের ছায়া। মাত্র 10 মাসে কেন এমন পরিস্থিতি তৈরি হলো? বিশ্লেষক ও গবেষকদের মতে এর পুরো দায় নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই। দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে অভ্যুত্থান পরবর্তী নেতৃত্ব।
এক্ষেত্রে বড় দলগুলোকে আরও পরিণত রাজনৈতিক আচরণের পরামর্শ বিশ্লেষকদের। একটা দল যখন ক্ষমতায় থাকে তখন বিরোধী দলকেও একভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সেই দলের থাকতে হয়। কারণ ইউনূসের পক্ষে একটা অনির্বাচিত সরকার হিসাবে এই সমস্ত রাজনৈতিক দলকে সামাল দেয়া সম্ভব হচ্ছে না। কাজেই দেশে একটা এদিক দিয়ে খুব সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। পুরো পরিস্থিতির জন্য আমি দায়ী করব বিএনপিকে। বাংলাদেশের আগামী যদি পরিস্থিতি খারাপের দিকে যায় এবং কি বলবো আমি খোদা না করে কোনো গৃহযুদ্ধের দিকে যদি যায়, তার জন্য 100% দায়ী হবে বিএনপি। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ব্যর্থতায় গণতন্ত্রের জন্য 90 পরবর্তী বাংলাদেশকে যে বিশ্বাসঘাতকতার মুখোমুখি হতে হয়েছে, 24-এর গণ অভ্যুত্থানের পর সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন না হলে পরিণতি হবে একই। লুটেরা মাফিয়া শ্রেণীর যে নির্বাচনী অবস্থা, এই সমস্ত কিছু যেমন আছে তেমনি রেখে আপনি দলগুলো ছেড়ে জামাতকে নির্বাচন দাও। তো নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে তারা এটা বলে ক্ষান্ত থাকলো না, তারা ক্রমাগত এই সরকারকে চাপ প্রয়োগ করতে থাকলো। একজন করে ডাকা না, সবাইকে একসাথে নিয়ে বসা, এটা খুব ইম্পর্টেন্ট। বসে সমস্যাগুলো তাদের কাছ থেকে শুনিয়ে আসলে তারা যেটা ভাবছে, সরকার যেটা ভাবছে, এই দুইয়ের মধ্যে ফারাকটা কোথায়, ফারাকটা আপনার দেখতে হবে না। অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের রাজনৈতিক দল গঠন ও তাদের পথ চলায় ত্রুটি দেখছেন কেউ কেউ, যার সুযোগ নিতে মরিয়া পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থা। একটা সদ্য জন্ম নেওয়া দল, যার বয়স মাত্র 3 মাস, কিন্তু দলটার যে আচরণ, সে এমনভাবে বিহেভ করছে অ্যাজ ইফ এই বাংলাদেশের সে ক্ষমতাসীন দল, যাকে ইচ্ছা হুমকি দিচ্ছে, এখনও ক্ষেত্র বিশেষে মোবায়ন করছে। এদের কিছু কিছু কথাবার্তা প্রতিক্রিয়াশীলও বটে। এটা খুবই একটা হতাশাব্যঞ্জক ব্যাপার। কারণ যারা মনে করেছিল যে এই ছাত্ররা বেরিয়ে এসে এই দেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটা বড় ভূমিকা রাখবে, গণতান্ত্রিক ঐতিহ্য সৃষ্টির ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে, সেখানে দেখা গেল তারা উল্টো কাজ করছে। তাদের এই নির্বাচনী রাজনীতির দিকে আসা, এই গণ অভ্যুত্থানকে পূর্ণ বিজয়ের দিকে না নিয়ে গিয়ে, এটাকে আমি সমর্থন করি না। আমি ডক্টর ইউনূসকে কার্যত অলমোস্ট অরক্ষিত রেখে একটা সেনা সমর্থিত সরকার বানিয়ে আপনারা রাস্তায় নির্বাচনের জন্য আপনি হইচই করছেন, এটা তো হবে না, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। সম্প্রতি রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী বক্তব্য আর নানা দাবিতে টানা আন্দোলন ঘিরে ক্ষুব্ধ হয়ে পদত্যাগের ইচ্ছার কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে আরও জটিল হয়ে ওঠে দেশের রাজনৈতিক পরিস্থিতি। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কখনো কখনো শব্দই হয়ে ওঠে প্রতিরোধ, কখনো এক টুকরো খবরই হয়ে ওঠে বিপ্লব। কেননা গণতন্ত্র শুধু ব্যালট নয়, গণমাধ্যমও। গণ অভ্যুত্থানের পর কতটা বদলেছে এক সময়ে ক্ষমতার খড়গে নিয়ন্ত্রিত সেই মাধ্যমের সত্য বলার দৃশ্যপট। নীল মাহবুবের রিপোর্ট, ক্যামেরায় তুষার লস্কর। কখনো কখনো একটা প্রতিবেদন লিখতে লাগে একটা জীবন, যেখানে শুধু তথ্য নয়, সত্য নয়, সাহসটাও যে বড় চ্যালেঞ্জ। তবে কণ্ঠ আর ভাষায় যাদের লড়াইয়ের অস্ত্র, কতটা মানসিক লড়াইয়ের মঞ্চ সেই গণমাধ্যম কর্মীদের মগজাস্ত্র। কি পরিমাণ নিরাপত্তাহীনতায় একজন গণমাধ্যম কর্মীকে ভুগতে হয় আসলে, তো সেই বিষয়টাও যখন আমরা মাথায় আসে, তখন আসলে আমাদের কলমটা কোন দিকে যাবে আমাদের ভাবতে হয়। এই ভাবার যে বিষয়টা, সেটাই আমাদের কাছে মনে হয় সব থেকে বড় চ্যালেঞ্জের। গণমাধ্যম শব্দটা যেন একটা আয়না। কেউ ভাবে এটা শুধু খবর পৌঁছানোর যন্ত্র, কেউ ভাবে এটা রাষ্ট্র ক্ষমতার চতুর্থ স্তম্ভ। যদিও গণমাধ্যম আদতে গণতন্ত্রের চোখ, কান আর কণ্ঠস্বর। তবে মোটা দাগে প্রশ্ন হলো, একসময় যে মাধ্যমে ছিল ক্ষমতার খড়গ, গণঅভ্যুত্থানের নতুন এক বাকভঙ্গে সেই কাঠামো কতটা পেয়েছে তার সত্য স্বাধীন ছাড়পত্র। গণ অভ্যুত্থান, গণমাধ্যম, গণমানুষ, এই তিনটা শব্দ কেন বললাম? কারণ গণ অভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম গণমাধ্যম গণমানুষের কথা স্বাধীনভাবে বলতে পারবে এবং সত্য বলতে পারবে। তবে এখনও সত্য লিখতে গিয়ে আমাদের বারবার ব্যাকস্পেস চাপতেই হয়। অনেক সময় সত্যকে আমাদের এডিট করতে হয়েছে, ডিলিট বাটন চেপে ফেলেও দিতে হয়েছে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম সেই সত্যটাকে হয়তো প্রকাশ করব, কিন্তু দেখা গিয়েছে যে সাংবাদিকতার যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের রয়ে গিয়েছে। তবে সরকারের তরফ থেকে খুব একটা যে নিয়ন্ত্রণ করা হচ্ছে বা খবরদারি করা হচ্ছে
বা এটা আগে দাও, এটা দাও, এটা এইভাবে দাও, সেই ধরনের পরিস্থিতিটা এখন আর নেই। তবে মব ভীতিটা রয়েছে, আত্মনিয়ন্ত্রণ বা সেলফ সেন্সরশিপ যেটাকে বলি, সেটা কিন্তু এখনো আমরা বের হয়ে আসতে পারিনি। গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের যে প্রত্যাশা ছিল রাষ্ট্র কেমন হবে, রাষ্ট্রের স্ট্রাকচারটা কেমন হবে, সেখানে মানুষের প্রত্যাশা কি পূরণ হয়েছে? যদি উত্তর না হয় তাহলে সেই একই কথা প্রযোজ্য গণমাধ্যম কর্মীদের ক্ষেত্রেও। 5 আগস্টের আগেও সাংবাদিকদের একটি গোষ্ঠী আগের সরকারের তাবেদারি করে গিয়েছে এবং এই 5 আগস্ট পরবর্তী যে সময়টা সেখানেও কিন্তু তারা তাবেদারি করছে, হয়তো অন্য কোনো গোষ্ঠীর। তো এই রকমভাবে যদি পরিবর্তন আসে, সেই পরিবর্তন তো গণমাধ্যমকে কখনো বদলাতে পারবে না, আগে সাংবাদিকদের নিজেদেরকেই বদলাতে হবে। যদিও গণঅভ্যুত্থানের পর বদলেছে অনেক কিছু, জনতার ভাষা চড়া হয়েছে, রাস্তায় জোরালো হয়েছে দাবি দাওয়ার স্লোগানও, কিন্তু গণমাধ্যমের মাইক্রোফোন আর গণমাধ্যম কর্মীদের কণ্ঠস্বর ফ্যাক্ট চেক করার আগে এখনো যে তাদের সময় কাটে ফিয়ার চেকে, কেননা কিছু সত্য এখনো যে হারিয়ে যায় ব্যাক স্পেসে। যে অবস্থা চলছে তাদের স্টেট দাবি করতে পারে, দাবি করছেও যে আমরা কোনো প্রেশার ক্রিয়েট করছি না, কারণ সরাসরি স্টেট অ্যাপারেটাস বা স্টেটের কোনো উইং জড়িত না। কিন্তু আমার সোশ্যাল সিকিউরিটি যেটা, সেটা তো দেওয়ার দায়িত্ব স্টেটের। স্টেট যখন এই বিষয়ে ঘুমায় আছে তখন বুঝতে হবে যে উনি জেগে জেগে ঘুমাচ্ছেন। সো সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে স্টেট অ্যাপারেটাস বা স্টেট যখন জেগে জেগে ঘুমায় তখন সাংবাদিকতা হতে পারে না। অনেকের মতে প্রেস ফ্রিডম এখন একটা শব্দ, যা প্রিন্ট করা যায় তবে প্র্যাকটিস করা যায় না। তবে গণ অভ্যুত্থানের পর গণমাধ্যম যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে, সেখানে আশাবাদী হওয়াটাই প্রবল, কেননা প্রতিটি উচ্চারিত সত্য, প্রতিটি ঝুঁকি নেওয়া প্রতিবেদন এই পথেই যে এগিয়ে দেয় গণমাধ্যমকে। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও ফিরলাম দুপুরে 1টার খবরে। দেখছেন চ্যানেল 24। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠনের দাবি ইনকিলাব মঞ্চের। বলেন, জুলাই ঐক্য বিনষ্ট করছে এনসিপি, আর জুলাই স্পিরিট ভেঙে গেলে সবচেয়ে বড় দায় নিতে হবে বিএনপিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দিল্লির কোনো রাজনৈতিক কৌশল বাংলাদেশে চলবে না। বিচার ও সংস্কারের কথা না বলে বিএনপি শুধু নির্বাচনের কথা বলায় তাদের সমালোচনাও করেন তিনি। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন এ নোটিশ দেন। নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। নোটিশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মোহাম্মদ ইশরাক হোসেনকে ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ। শুনানি শেষে হাইকোর্ট বৃহস্পতিবার সেই রিট সরাসরি খারিজ করে দেন। এই রায় নিয়ে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে একটি প্রতিক্রিয়া দেন, যেটি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। নোটিশে বলা হয়, এই মন্তব্যের মাধ্যমে বিচার বিভাগের বিষয়ে অসম্মান করা হয়েছে, যা আদালত অবমাননা। দর্শক, এবারে জানাবো 2025-26 বাজেটের খবর। অরাজনৈতিক সরকার হলেও এবারের বাজেটের রাজনৈতিক দর্শন মানুষের কল্যাণ, যা নিশ্চিতে যথাসম্ভব বরাদ্দ বাড়বে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তায়। চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা জানান, বাজেট কিছুটা ছোট হলেও তা বাস্তবায়নে অনন্য এক পদচিহ্ন রেখে যাবেন তিনি। তবে কঠোর হবেন কর অব্যাহতি সুবিধার অপব্যবহারকারীদের বিরুদ্ধে। ইকবাল আহসানের রিপোর্ট।
অনিশ্চয়তা, অস্থিরতা, সংকট, সমস্যা, অস্বস্তি আর অভাব অনটনে মোড়া ঘটনাবহুল এক অর্থবছর পার হচ্ছে অন্তর্বর্তী সরকারের হাত ধরে। এরই মধ্যে নতুন বাজেট তৈরির প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে অর্থ মন্ত্রণালয়ে, যেখানে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা, নতুন কাজের সুযোগ সৃষ্টি, মূল্যস্ফীতি কমানো সহ সর্বোপরি একটা জনবান্ধব ও বাস্তবায়নযোগ্য প্রস্তাবনা দিতে চান অর্থ উপদেষ্টা। আমরা অনেক কিছু প্রমিস করব, সেটা করব না মোটেও। যেটা করতে পারবো সেটা তার মধ্যে হয়তো কিছুটা ঘাটতি থাকতে পারে। দ্বিতীয়ত সাধারণ মানুষের জন্য আমরা যতটুকু সম্ভব, যেমন এডুকেশন, হেলথ, সোশ্যাল সেক্টর খুব বেশি বাড়াবো না, কিন্তু কিছুটা বাড়বে। আর অন্য ইনফ্রাস্ট্রাকচার আমরা সেটা করবো। তার মধ্যে আমরা আমাদের সীমিত সম্পদের মধ্যে আমরা একটু ব্যালেন্স রাখতে চেষ্টা করব। গেল ১.৫ দশকে ১২ থেকে ১৫% হারে বাজেটের আয়তন বাড়লেও এবার বাস্তবতা বুঝে সঙ্গত কারণেই তাতে হ্রাস টানছেন সালেউদ্দিন আহমেদ। উল্টো অত্যন্ত সীমিত সম্পদ দিয়ে প্রত্যাশা করছেন ৫% প্রবৃদ্ধি, আর আশাবাদ থাকছে মূল্যস্ফীতি কমাতে। অরাজনৈতিক সরকার হলেও উপদেষ্টা মনে করেন এবারের বাজেটের প্রধান রাজনৈতিক দর্শনই হবে সাধারণ মানুষ। দর্শন মানে আমরা যেটা চাচ্ছি বাংলাদেশে যে উন্নয়নের ইনক্লুসিভ সর্বসাধারণের যেন উন্নতি হয়, এবং যে ব্যবসা বাণিজ্য এবং উন্নতির সুফলটা যেন মোটামুটি সবার কাছে পৌঁছায়, মানে সুষম এবং কল্যাণমুখী একটা রাষ্ট্র, সেটা হলো আমাদের দর্শন। রাজস্ব খাতে বড় সংস্কারের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন বাড়তি কর আহরণের। অনন্তকাল টানতে চান না বিভিন্ন খাতের অব্যাহতি সুবিধা, সুখবর থাকছে না কর্পোরেট করে। অন্যদিকে জাল বিস্তৃত করে সংখ্যা বাড়াতে চান করদাতাদের। এত সব কঠিন উদ্যোগেও তার আশা নতুন অর্থ বছরে বিনিয়োগ বাড়াবেন উদ্যোক্তারা। ট্যাক্স এক্সাম্পশন যেগুলো দেওয়া হয়েছে সেইগুলি সিলেক্টিভ ওয়েতে এবং সবার জন্য উপকারী বা খুব যুক্তিসঙ্গত করে তা না, অথবা ওই এক্সাম্পশনগুলো আমরা কমিয়ে দেবো। এবং আমাদের এখন দরকার এফিসিয়েন্সি বাড়ানো, দক্ষতা, প্রতিযোগিতা বাড়ানো। সেটা করার জন্য আমরা যতটা সম্ভব কর ব্যবস্থাকে বহু উৎস থেকে জোর দাবি তোলা হলেও এবার খুব একটা বাড়াতে পারছেন না করমুক্ত আয়ের সীমা। কম্পিটিশন বাড়ছে। তার মধ্যে ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। আরও একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন।